আমি বিক্রি করেছি। আমি কি করেছি সেটা তোমার তো দেখার দরকার। তুমি আগে প্রশ্ন করো, তুমি লিগ্যাল থেকে ইল্লিগাল কেন করলে? পৈতৃক ভিটে কনস্ট্রাকশন করাতে গিয়ে বৈধ জমি হলো অবৈধ। এক বিরাট জমি কেলেঙ্কারির চক্রান্তে জড়িয়ে সুমন্ত দাসের পরিবার। 2016 সালে নিজের জমিতে ফ্ল্যাট নির্মাণ করতে সুমন্ত দাস চুক্তি করেন রিয়েল এস্টেট প্রমোটার দেবাশিস চন্দ্রের সাথে। কিন্তু সেই চুক্তির শর্ত অমান্য করে অবৈধ ফ্ল্যাট নির্মাণ করা হয় বলেই অভিযোগ। শুধু এখানেই শেষ নয়, ওই জমিতেই তাদের একমাত্র রুটি রুজির উৎস 100 বর্গ ফুটের দোকান স্থানান্তরের খরচ ও আয়ের ক্ষতিপূরণ দেবেন বলা হয়েছিল। তবে সেই গুড়েও বালি পড়েছে। কোনো ক্ষতিপূরণ তো দেয়নি, বরং অনেক টালবাহানার পর শেষমেশ 2020-তে তারা আবার ওই দোকানের দখল পান। এদিকে বর্তমানে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। আর ঠিক সেই জন্যেই অবৈধ বাড়ির কারণে কেএমসি তাদের বিরুদ্ধে 401-এর এ ধারা প্রয়োগ করেছে। ফলত নিজেদের ফ্ল্যাটে নিজেরাই ঢুকতে পারছে না এখন দাস পরিবার। আজ আমরা বসে আছি 12/1A আসগারি লেনে, যেখানে জমি, বাড়ি, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট সবকিছু নিয়ে ঘুলে মিলে ঘোটালা হয়ে রয়েছে। সুমন্ত দাসের বাড়িতে বসে আছি। সুমন্ত বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, দর্শকদের সামনে একটু খুলে বলুন যে কি হয়েছে আপনার পৈতৃক প্রপার্টি নিয়ে। এইটাই আমাদের পৈতৃক প্রপার্টি। 2016 সালে আমরা দেবাশিস চন্দ্রের সাথে এগ্রিমেন্ট করি এবং সেটা রেজিস্টার্ড এগ্রিমেন্ট করি, পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্টার্ড করি। দেবাশিস চন্দ্র কে? দেবাশিস চন্দ্র এখানে তখন তৃণমূল ছিল, তৃণমূল করতো এবং পাড়ারই ছেলে, ওই শিবতলা মাঠের সামনে থাকতো। সে আমাদের পরিচিত ছিল পাড়ার সূত্রে এবং সে একটা রাজনৈতিক দলের সাথেও যুক্ত ছিল, তৃণমূল কংগ্রেস। সে এবং একটা পোর্টফোলিও সে বহন করত। এইভাবেই তার সাথে পরিচয়। তো সেইভাবে আমরা একটা কাজ দিই যে আমাদের এই বাড়িটাকে লিগাল ভাবে কাজ করতে গেলে আমাদের 6টা ভাড়াটিয়া ছিল, সেগুলোকে নিয়ে কাজ করতে হবে এবং আমরা 3টে শরিক, আমাদের ঠাকুর, এই নিয়ে আমাদের কাজ করার এগ্রিমেন্ট করা হয় এবং যাবতীয় যা ডকুমেন্টস এখানে করতে হবে তার জন্য এটা পাওয়ার অফ অ্যাটর্নি আমরা তার জন্যই দিই, যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সেই কাজগুলো যাতে সুষ্ঠু মতো স্বাভাবিকভাবে হয়ে যায়। ও বললো আজ আমাকে পারমিশন নিতে হবে, তো তার জন্যই আমরা এটা করি। পাওয়ার অফ অ্যাটর্নিটা রেজিস্টার্ড করি এবং ডেভেলপমেন্ট এগ্রিমেন্টও রেজিস্টার্ড করি 2016 সালে। পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার সময় আপনার মাথায় একবারও এলো না যে ডেভেলপারকে পাওয়ার অফ অ্যাটর্নি কেন দেবেন? এসেছিল, তখন বললো যে আমাদের কোর্টের অনেকগুলো পেপারস তৈরি করতে হবে সেই লিগাল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রসেস আছে, তো সেগুলোতে কি তোমরা সব দৌড়াবে? টাকা দেবো আমি, দৌড়াবো আমি, লোক থাকবে আমার, তো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দাও, তোমাদের কোনো ঝামেলা হবে না। সেই জন্যই পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া। এবং আমি যদি এই বিল্ডিংটা করার পরে সেই লিজ দেবো, যে ঠাকুর সেই সম্পত্তি এটা বিক্রি হবে না, তো লিজ দেবো, সেগুলো আমাকে বিক্রি করতে, লিজ করতে হবে, সেই লিজ এগ্রিমেন্ট করতে হবে, যা করতে হবে, তা আমি এগুলোর জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া, আর অন্য কোনো কারণে না। সুমন্ত বাবু, তারপর রিডেভেলপমেন্টের কাজ শুরু হলো, এটা রাইট? কোন ইয়ারে কাজ শুরু হয়েছে? 2019। কত স্কয়ার ফিট করে ফ্ল্যাট পাবেন আপনারা? আমাদের লিগ্যাল ডকুমেন্টে 487 করে 3টে স্কয়ার ফিট আছে, 3 জনের 3টে ফ্ল্যাট দেবে। আর 450 স্কয়ার ফিট যদি 4th ফ্লোর হয় তাহলে আমাদের 450 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেবে এবং ছাদে একটা ঠাকুরঘর করে দেওয়ার কথা, উইথ সব রকম, তার মধ্যে বাথরুম থাকবে। একটা ঠাকুরঘর করতে গেলে যা লাগে, কল লাগবে, বাথরুম লাগবে, সব কিছু করে একটা ঠাকুরঘর করে দেওয়া হবে, এইভাবেই বলা আছে। আর আমাদের যে 7খানা ভাড়াটে আছে, 6খানা ভাড়াটে, তাদেরকে জায়গা দিতে হবে ডকুমেন্টে যা রেশিও থেকে। এটা কোনো ডেভেলপারের রেশিও না। ডকুমেন্টে যা লেখা আছে সেই অনুযায়ী আপনারা ফ্ল্যাট পেয়েছেন, সেই মাপের ফ্ল্যাট পেয়েছেন? হ্যাঁ, ডকুমেন্ট অনুযায়ী তো ফ্ল্যাট যা দেওয়া আছে সেটা তো 150 স্কয়ার ফিট করে
অ্যাডজাস্ট করে দিয়েছে সবাইকে নিচে, সেতে মাপার কোনো সুযোগ আমাদের দেয়নি। আমরা এলবিএস দিয়ে মাপতেও পারিনি, কারণ আমাদের পজিশন আটকা ছিল। টাকা দিয়েছি, কেননা একটা ফ্ল্যাট হলে আপনিও জানবেন কিছু না কিছু এক্সট্রা জায়গা হয়েই যায়। একদম 487 লেখা আছে, সেটা 487 হয় না। হয়তো এই এন্ট্রেন্সটা আমাকে দিল না, তার জন্য আমাকে অন্য এন্ট্রেন্স নিতে হয়েছে, তার জন্য হয়তো 100 স্কোয়ার ফিট বেশি হয়েছে। তার পেমেন্ট করে সে তার আগে অবধি এমনকি আমরা ঢুকতেও পারতাম না। আমি তো অন্তত পারিনি। নিজের ফ্ল্যাটে আমি ঢোকার জন্য 144 করা ছিল, আমি আর আমার মায়ের নামে 144 করা ছিল। আমাদেরকে থানা থেকে বলেছিল নিজের জায়গায় আপনি ঢুকবেন না, আপনারা ডিস্টার্বিং করছি, তার জন্য আমরা ঢুকিও নি। যেদিন আমাদের পজিশন দিয়ে দিল সেদিনই আমরা ঢুকলাম। কোন ব্যাপারে আপনার প্রথম ওনার সাথে খটাখটি লাগে? খটাখটি লাগে হচ্ছে, এক তো হচ্ছে আমার দোকান ছিল, তো দোকানটা আমার 2018 সালে ও যখন কোনো একটা পার্সোনাল গ্রাউন্ড দিয়ে লেবারদের খুব অসুবিধা হচ্ছে, তখনও 1 মাসের জন্য দোকানটা আমাকে বলে যে 3 মাসের জন্য তো ভেঙেই দেবো, 3 মাসের মধ্যে তুমি পজিশন পেয়েই যাবে, এখন লেবারগুলো খুব অসুবিধার মধ্যে পড়েছে, লেবারগুলো থাকবে। তা আমি উইদাউট এনি প্রায়ার আপনার এগ্রিমেন্ট আমি এটা মুখের কথাতে ওকে দিয়ে ফেলি 1 রাতের জন্য, এবং সেইটাই আমার কাল হয়, এবং সেটাই আর ও এগ্রিমেন্ট। তো আপনি 3 মাসের জন্য বিজনেস লসের জন্য রাজি ছিলেন? আমাকে বললো আমি বিজনেস লসের জন্য রাজি ছিলাম না, কিন্তু আমি একটা কারণেই ছিল যে আমার 120 স্কোয়ার ফিটের আমার লিগাল ব্যবসা চলছিল, স্টেট ব্যাংকের আমার সিএসপি চলছিল, সেটা 120 স্কোয়ার ফিটের নিচে হয় না, এবং ট্রেড লাইসেন্সও ওর নামেই করা আছে, তার লিগাল সব কাগজ করা আছে। তো 120 স্কোয়ার ফিটে হয় না। 20% লেস করে ও সবার থেকে জায়গা নিচ্ছিল, 20% লেস। আমাকেও বললো 20% লেস। আমি বললাম আমি তোমার থেকে কোনো লেস নেবো না, আমি তোমার থেকে তুমি আমাকে তার থেকে 3 মাসের আমাকে তুমি ড্যামারেজ বা শিফটিং চার্জ দিও না, আর এমনিও আমি শিফটিংয়ে কোথায় যাব 3 মাসের জন্য, কিন্তু তুমি আমাকে 120টা 120 রেখো। আমি এইটাই ওকে বলেছিলাম। পেয়েছেন কি না, 55 স্কোয়ার ফিট পেয়েছি। আপনি বলেছেন তারপর সেটা বলেছি, আমার দোকান সেটাকে বন্ধ করে, এবং এমনকি আমার ওই দোকানে ইলেকট্রিকও করে দেওয়া হয়নি, শাটারও করে দেওয়া হয়নি, কিচ্ছু করে দেওয়া হয়নি। আমি সকালবেলা মাল নিয়ে বিক্রি করতাম, আমার যেহেতু যা ব্যবসা ছিল লিগাল ব্যবসা সেগুলো সব বন্ধ হয়ে গেল। তখন আমি কিছু গ্রসারি আইটেম নিয়ে তখন বসে তখন আবার চলে আসতাম রাত্রিবেলা মাল নিয়ে। আমার শাটারও ছিল না। আমি এইভাবে 6 মাস আমি দোকান করেছি। আমি ইলেকট্রিক নিজের পয়সায় করেছি, রং নিজের পয়সায় করেছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা উঠে আসছে এর মধ্যে থেকে, সেটা হচ্ছে যে পাঁচিল ভাঙা নিয়ে একটা বিতর্ক উঠে এসছে। উনি বলছেন যে আপনি নাকি দেবাশিস বাবুর কাছে গিয়ে পাঁচিল ভাঙতে বলেছেন। কেন, কিসের জন্য, কি হয়েছে ব্যাপারটা? আমারও তো প্রশ্ন এটা যে পাঁচিল কেন ভাঙবে পাশের বাড়ি? আপনি ম্যাডাম জানেন যে একটা বাড়ির পাঁচিল মানে কি, তার একটা ডিমার্কেশন। তো তার বাড়ির এন্ট্রেন্স দিয়ে তার বাড়ির লোক বেরোবে, আমার বাড়ির এন্ট্রেন্স দিয়ে আমার বাড়ির লোক বেরোবে। নিশ্চয়ই আপনার বাড়িতে আমি যাব না বেরোনোর জন্য, আমার বাড়ির যেখানে রাস্তা থাকবে। তাহলে ওকে তো আমি উল্টে প্রশ্ন করতে চাই, তুমি কেন আমাদের পাঁচিলটা কেন ভাঙলে? তুমি সব জায়গায় বলে বেড়াচ্ছ যে আমি চতুর্দিকে ছাড় দিয়েছি, ছাড় দিলে তোমার বাড়ির লোক তোমাকে ওইখান দিয়ে। না, উনি তো বলছেন আপনি বলেছেন পাঁচিল ভাঙতে। কেন, আমি কি পাগল হয়েছি? পাঁচিল ভেঙেছি, আমি বলেছি পাঁচিল ভাঙার জন্য, আবার আমাকেই আবার 3 লাখ টাকা বলছে যে উইথ প্রপার ডকুমেন্ট, যে 4 লাখ টাকা, 3 লাখ না 4 লাখ, যাই হোক, লাখ ওর কাছে অনেক, তো 4 লাখ টাকা দিয়েছে। তো এটা কি পাগল হয়ে গেছে যে ওর কাছে টাকা, আমি পাঁচিল ভাঙলাম আবার 4 লাখ টাকা আমাকে দিয়ে দিল? এ তো খুব, আমার তো পাঁচিল এইখানে আছে, এই তো আপনার কাছে আমার ফটোও রয়েছে, করে দেখান কোনটা। এই পাঁচিলটা সমেত হচ্ছে 12/1D প্রিমাইসেস, আর যেটা আন্ডার কনস্ট্রাকশন দেখছেন সেটা হচ্ছে 12/1A। তো এর পাঁচিল দিয়ে আমরা 12/1D লোক ঢুকবে, 12/1 এর জায়গা দিয়ে 12/1 এর জায়গা নেবে। এটা তো পাঁচিল থাকা না থাকার এটার সাথে কি সম্পর্ক? তাহলে পাঁচিলটা ভাঙা কেন হলো? পাঁচিলটা ভাঙা হলো, এবার ওকেই তো প্রশ্নটা আমি করছি, এটা তো এই নিয়েই তো প্রশ্ন যে তুমি
কেন জায়গা মানে লিগাল করলে তো ও বলছে আমি চতুর্দিকে ছাড় না, আমি লিগ্যাল ব্যাপারটা পরে আসছি, পাঁচিল ভাঙাটাকে বলে নিন। পাঁচিল ভাঙার ওর লোক এই ফ্ল্যাটে 12/1 এতে কোনো লোক ঢুকতে পারতো না। যদি আমরা পাঁচিল না ভাঙতাম 12/1 এতে কোনো লোক ঢুকতে পারতো না। আপনি যে এসছেন আজকে, আপনি এই ক্যামেরাটা নিয়ে আসতে পারতেন না। এইটুকু জায়গা ছিল, 18 ইঞ্চি জায়গা ছিল, একটা লোক এরকম বেঁকে এরকম ঢুকতে হতো। দেবাশিস চন্দ্র এই অভিযোগও আপনার উপর এনেছেন যে এই বিল্ডিংটা নাকি লিজে দেওয়া ছিল বলে আপনি প্রথমে বলেছেন। যদি লিজে দেওয়া থাকে তাহলে আপনি নিজে এই বিল্ডিং এর একটা ফ্ল্যাট কি করে বিক্রি করেছেন? এই বিল্ডিং লিজে না, এই বিল্ডিং হচ্ছে দেবোত্তর সম্পত্তি, এটা পারচেজ। এইটা আমার কাছে অর্পণনামা সহ আমার 1951 এর আমার দলিল। এবার বলুন দেবোত্তর সম্পত্তির ব্যাপারে। এটা আমার গোপাল ঠাকুরের সম্পত্তি, এটা তো আমরা বিক্রি করতে পারবো না। ঠিকই কথা, ও যেটা আপনি বলেছেন, প্রশ্ন করেছেন, ঠিক, আমি বিক্রি করতে পারবো না, আমার বিক্রি করার ইচ্ছাও ছিল না আমার এটা। কিন্তু ও কিন্তু সেটা বলেনি, ও বলেছে আপনি লিজে দিয়েছেন, এটা আপনি নাকি বলেছেন ওনাকে, কিন্তু তারপরে আপনি এই বাড়িরই কোনো ফ্ল্যাট সেল করেছেন। না, লিজে দেওয়ার কথা ও বিক্রি করেছে। ওকে আমি বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমি প্রশ্ন করেছিলাম যে এগুলো লিজ হয়, ঠাকুর সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি লিজ হয়, ও বিক্রি করে কি করে? ঠিক, এটাই আমি প্রশ্ন করেছিলাম। আমি বিক্রি করেছি, আমি কি করেছি সেটা তোমার তো দেখার দরকার। তুমি আগে প্রশ্ন করো, তুমি লিগাল থেকে ইললিগাল কেন করলে? আমি তো সেটা 2021 সাল থেকে আমি প্রশ্ন তোমাকে করছি, যে এই আপনাদের মাধ্যমে আমি করছি যে আমি যেখানে লিগাল ডকুমেন্ট করতে বললাম তোমাকে, লিগাল বাড়িটা করতে বল, আমার 3.5 কাঠা জায়গা যেখানে তোমার হাতে তুলে দিলাম লিগাল করার জন্য, আজকে কেন আমাকে কর্পোরেশন এই বাড়িটাকে আনঅথরাইজড বলবে? আমি কোর্টের রায় আছে আমার কাছে, 2019 সালে কেএমসি কেস করে এবং 2026 অবধি সেই কেস আমি লড়ি। কি কেস করে দর্শকদের একটু বুঝিয়ে বলুন, কেএমসি আপনার উপর কি কেস করে? এই জমির উপরে এবং আমাদের উপরে, এবং পরিষ্কারভাবে আমাদের এই নামগুলো দেয়া রয়েছে এবং সেটা পরে দেয়া রয়েছে, আগে যে নামগুলো ছিল। তার মানে কেএমসি এই জমিকে অবৈধ মনে করছে। এটা এখানে লাস্ট রিপোর্টে আপনি পড়তে পারেন। Accordingly, while this court refrains from issuing any direct order under section 584 of the Act, the Municipal Commissioner, Kolkata Municipal Corporation, is hereby directed to take appropriate action in relation to the unauthorized construction at premises number 12/1A, Asgar Mistri Lane, Ward number 59, Borough 7, Kolkata, in accordance with applicable statutory provision and in consonance with the direction as may be laid down by the Honorable Larger Bench of the High Court at Kolkata. তো এনারাই তো এটাকে হাইকোর্টে আপনি উত্তর দিয়েছেন, আপনি কেসে হিয়ারিং এ গেছেন। আমি তো যেদিন থেকে আমার হিয়ারিং আরম্ভ হয়েছে আমি সেদিন থেকে 2026 অবধি আমি প্রেজেন্ট ছিলাম। আমি বেকসুর খালাস হয়ে এসেছি, বেনিফিট অফ ডাউট, সেখানে ওনারা যেটা লাস্ট অবধি বলেছে বেনিফিট অফ ডাউট, কিন্তু আমি প্রমাণ করতে পারিনি যে আমি এটার সাথে কোনোভাবে যুক্ত না। সেটা তপসিয়া থানার নিষ্ক্রিয়তায়, তপসিয়া থানার আয়ন নিষ্ক্রিয়তায়, সেটা পুরোপুরি, এটা আরও আপনাকে ডিটেলস রিপোর্ট আপনাকে আমি পাঠিয়ে দেবো। সুমন বাবু, আমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এটা একটা অবৈধ কনস্ট্রাকশন হয়েছে এবং সেটা আপনারা জানতেন, যখন হচ্ছে তখনই আপনারা না চাইলেও আপনারা বৈধ কনস্ট্রাকশন চেয়েছিলেন, কিন্তু আপনারা জানতেন, আপনারা এটাকে কোনোভাবে বন্ধ করার চেষ্টা কেন করেননি? প্রথমে আমি মুখে কথা বলি, এর জন্য আপনি ওনাদের জিজ্ঞেস করুন ওনারা কিভাবে বলেছে। ওনারা দাদারা প্রতিবাদ করেছে, দাদাদের কি ভাষায় কথা বলেছে, ওদেরকে কি ভাষায় কথা বলেছে। উনি মহিলা বলে, ছেলে বলে, পুরুষ বলে কোনো আলাদা করতো না, যা উনি মুখে আসতো উনি সবার জন্য একই রকম, একই উনি ভাষায় কথা বলতেন, যেগুলো ক্যামেরার সামনে বলা যায়। বৌদি একটু বলুন যে আপনি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন কতবার, কার সাথে কথা বলার চেষ্টা করেছেন? আমাদের সঙ্গে ওনার লিগ্যাল কনস্ট্রাকশন করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে দেখি ওনাদের বাড়ির যে ম্যাপ, প্রথম যে সুতো ধরে টান দিয়ে যেটা করে, সেইটা আমাদের এই বাড়িতে 12/1D তার একদম কাছাকাছি দেয়াল ঘেঁষে এসে গেছে।
তখন আমাদের টনক নড়লো যে কি ব্যাপার, এরকম করে সীমানা ওরা করছে কেন। তখন আমরা প্রথম ওনার সঙ্গে কথা বলতে যাই বা ওনাকে ডাকি আমরা, এসে আমাদের সঙ্গে মানে খুব বাজে ব্যবহার, গালাগালি, কথা বাদবিদণ্ডা একদম রাস্তার মাঝে। যে আমরা বাড়ির বউ, আমরা সাধারণের থেকে সাধারণ লোক, আমরা বাড়ির রাস্তার মধ্যে গিয়ে এত চিল্লামিল্লি, এত বাজে বাজে গালিগালা খেয়েছি। তখন আমাদের ভয় দেখানো যে এরকমই হবে। তখন আমরা কি করলাম, আমরা কাউন্সিলর বা আমাদের এমএলএ যে স্বর্ণকমল সাহা স্যার, কাউন্সিলরের নামটা না জলি বোস, আবার এমএলএ ওনার কাছে আমরা গেলাম। এমএলএ মানে স্বর্ণকমল সাহা, ওনার কাছে আমরা অনেকবার গেছিলাম, কিন্তু কোনো সদুত্তর পাইনি আমরা। কি উত্তর পেয়েছেন? হ্যাঁ, ওটা এরকমই হবে, ও যেটা করছে ভালো ঠিক করছে। কারণ আমাদের সিঙ্গারাদা যে বুড়োদা, উনি হলো আমাদের জলি বোস, স্বর্ণকমল সাহার খুব খাস লোক এবং প্রভাবশালী লোক। উনি কি করেছে যে আমাদের কথা আগে ওনাদের জানিয়ে রেখেছে যে ওরা আসতে পারে বা কিছু, আগে থেকেই উনি বলতে না কোনো কিছু করা যাবে না, এটা এরকমই হবে। আমরা যতবার গেছি আমরা কোনো ভালো কিছু ওনাদের কাছ থেকে পাইনি, কোনো সাহায্য পাইনি। বৌদি, আমি শুনলাম আমরা আজকে যেখানে বসে আছি এই জায়গাটা নাকি বন্ধ করে রাখা হয়েছিল এবং আপনাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, একটু খুলে বলুন। উনি আমাদের এই কনস্ট্রাকশন যখন অনেকটা কমপ্লিটের দিকে, তখন তার আগে থেকেই তো মানে শুরু থেকে একদম ফার্স্ট ডে থেকেই শুরু হয়েছে, সেই থেকে শুরু হয়েছে আমাদের সঙ্গে ওনার লিগাল ইললিগালের যে ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। এবার আমাদের এই শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমরা তিনজন, আমাদের যে তিনজন, ওনার কেউ নেই, তো এনাদের সবারই একটা করে ছেলে। এবার এত ভয় দেখানো, তখন আমার শাশুড়ি মারা কান্নাকাটি যে তোরা আর এগোস না, তোরা আর এগোস না, ওর পেছনে তোরা পারবি না। আর ওনাদের সামনেই আমাদেরকে উল্টো পাল্টা ভাষায় কথা, আমি মুখে বলতে পারবো না সেগুলো। তো তখন আমাদের আস্তে আস্তে সেই কনস্ট্রাকশনটা হয়েই গেল, আজ পর্যন্ত হয়ে গেল। মানে টেস্ট করতে 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 হ্যাঁ, আমার মেজো দেওর কোনো কাজ হয়নি। মেজো দেওর ওকে বলেছে লাশ ফেলে দেবে, ও একটা প্যারালাইজড পেশেন্ট, ভালো করে কথাও বলতে পারে না, কথা বললে বুঝতে পারবেন না ভালো করে আপনারা। তো যাই হোক, তখন কি হলো, আস্তে আস্তে যখন বিল্ডিংটা কমপ্লিটের দিকে, তখন আমরা আশা রাখছি আমাদের জায়গাটুকু আমরা পাই, ঠিক আছে। এবার যে উনি লিগাল থেকে, কিন্তু তখনও আপনি জানেন যে জায়গাটা পাবেন সেটা অবৈধ। হ্যাঁ, অবৈধ, বাড়িটাই অবৈধ একদম। তারপরে যাই হোক, এবার সেই তালা ঝুলিয়ে রেখেছে যে কোনো রকমই উনি সে তালা খুলছে না। এর কাছে যাচ্ছি, ওর কাছে যাচ্ছি, কোনো জায়গা থেকে আমরা সাহায্য পাই। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি ফ্ল্যাট যা পেয়েছেন অংশ, তার সেই অংশটা কি পুরোপুরি ঠিক না কম পেয়েছেন? আমাকে যে ফ্ল্যাটের পজিশনটা দেওয়া হয়েছে, সেই আপনি ওনার ওয়াইফ? হ্যাঁ, আমি ওনার ওয়াইফ। আমাকে যে পজিশনটা দেওয়া হয়েছে, আমার হাজব্যান্ডকে যে পজিশনটা দেওয়া হয়েছে, সেটাতে মোটামুটি আমার বড় যা দিদি যেটা বললো যে আমাদের কখনো কার্পেট এরিয়া মেপে দেয়নি কাউকে, আমরা জানতে পারিনি। হ্যাঁ, আমাকে টোটালি 100 স্কোয়ার ফিট কম দেওয়া হয়েছে, উল্টে ফ্ল্যাটে ঢোকার আগে আমাদের কাছ থেকে মানি নিয়েছে। দেবাশিস বাবুর এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ কেন নেননি? আমি তৎকালীন আমার যে মারধরের ঘটনা, সেটা আমি তো এফআইআর করতে যাই। মারধরে তাহলে এক সেকেন্ড, আমি তাহলে ফেরত যাব। আপনাকে যে মারধর করা হয়েছে সেটা তো আপনি সেই ঘটনাটা একটু বলুন দর্শকদেরকে। কে আপনাকে মেরেছে, কবে, কিভাবে, কেন? 2021 সালে একটু ক্যামেরা দিকে তাকান। 2021 সালে যখন আমি এই নিয়ে যখন আমি প্রতিবাদ হয়, কথা হয়, পজিশন সবকিছু নিয়ে, তখনই ওর যে দলবল আছে, এর মধ্যে নিরঞ্জন চক্রবর্তী আছে, তারা এসে এবং আরো লোকজন এসে আমার উপর চড়াও হয়। আমি আর আমার মায়ের উপর, আমাকে মাকেও ধাক্কাধাক্কি করে, আমাকে ছাড়াতে গেলে মাকেও ধাক্কাধাক্কি করে।